নমস্কার, আমি সৈকত মুখোপাধ্যায়। শুরু করছি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার বিজনেস ফাইন্যান্স, তার সেকেন্ড পার্ট। এর আগের আমার যদি লেকচারটা তোমরা শোনো তাহলে ফার্স্ট পার্টটা অলরেডি হয়ে গেছে। এইবার আমরা বিজনেস ফাইন্যান্স তার সেকেন্ড পার্টটা শুরু করব। এখন আমি পরিষ্কার থেকে দুটো পার্টে ভাগ করেছিলাম, যে ওন ক্যাপিটাল এবং বরড ক্যাপিটাল। ওন ক্যাপিটালটা নিয়ে একটা লেকচার এবং বরড ক্যাপিটালটা নিয়ে একটা লেকচার বা ক্লাস। তাহলে ওন ক্যাপিটালটা আমাদের হয়ে গেছে। এবার আসছি আমরা সেকেন্ড পার্টে, বরড পার্ট, বরড ক্যাপিটাল। দেখো এখানে বরড ফান্ড নিয়ে কি বলছে। বরড ফান্ড নিয়ে পরিষ্কার বলছে এর মিনিংটা কি না, আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013, কোম্পানি আইন 2013, 19 তোমরা জানো ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষের প্রথম কোম্পানি আইন 1956, তারপর সেটা থরলি অ্যামেন্ডেড হয়ে একটা হলো 2013। সেই যে লেটেস্ট আইনটা 2013 কোম্পানিজ অ্যাক্ট 2013, সেই 2013 সালের কোম্পানি আইনে বলছে borrowed funds refer to the capital raised by a company through loans or other forms of debt। এর থেকে সোজা কথা পৃথিবীতে নেই। এটা নাকি কঠিন চ্যাপ্টার। কিসের কঠিন? তোমাদের এত সোজা করে বলবো বাবারা মায়েরা? পরিষ্কার বলছে যে কোম্পানিজ অ্যাক্ট 2013 বলছে, আমি বলিনি। কোম্পানিজ অ্যাক্ট 2013 এত সহজ এত সরল করে তোমাদের বলেছে, তাহলে কঠিনের কোনো জায়গা নেই। তাহলে কোম্পানি ভারতীয় কোম্পানি আইন 2013 কি বলছে? পরিষ্কার বলছে বরড ফান্ড। বরড ফান্ড আমি কোন ফান্ডটাকে বলছি? রেফার টু দা ক্যাপিটাল, ইট ইজ অলসো এ ক্যাপিটাল। ওন ক্যাপিটাল যেমন ক্যাপিটাল, বরড ফান্ডও ক্যাপিটাল। এবং এই ক্যাপিটালটা রেইজড বাই এ কোম্পানি। কোম্পানি এই টাকাটা এনেছে, সংগ্রহ করে এনেছে, কালেক্ট করেছে থ্রু লোন, ধার করেছে, ঋণ করেছে, কর্জ করেছে, অর আদার ফর্মস অফ ডেট। তাহলে ধার করে যে টাকা কোম্পানি এনেছে এবং সেটা তার একটা মূলধন হিসেবে বিবেচিত হয়েছে, সেটাই ঋণ মূলধন, বরড ফান্ড। এইবার তার ফিচার্স কি? সোর্স অফ ক্যাপিটাল আগেই বলেছি যেটা একটা ক্যাপিটাল লাইবিলিটি, দায় পরিশোধ করতে হবে। এটা আগের বারের মতো ওন ক্যাপিটাল না, এটা ধার করে আনা টাকা বাবা, পরের পয়সা তোমাকে দিয়ে দিতে হবে, সময় পরিশোধ করে দিতে হবে এবং এর উপর ইন্টারেস্ট তোমাকে দিতে হবে, সুদ দিতে হবে। নেক্সট এই কথাটাই, পরের কথাই কি সুন্দর, কি সুন্দর, আগে পরের কথাটা এসেই গেল যে ইন্টারেস্ট অব্লিগেশন। অর্থাৎ তোমার ওই আগেই কথাটা তো বললাম, কথাটা যে তোমাকে নির্দিষ্ট টাকা, তোমার নিজের টাকা না বাবা, ধার করে আনা টাকা, তাহলে শোধ করে দিতে হবে। যখনই ধার করেছো তখনই মাথায় আছে শোধ করতে হবে, কারণ লোনের টাকা, ধার করে আনা টাকা, তাহলে শোধ করে দিতে হবে, সুনির্দিষ্ট সময়ে শোধ করে দিতে হবে এবং উইথ ইন্টারেস্ট। তোমাকে বিনা সুদে কেউ দেবে না। কেন দেবে? কেন দেবে? ইন্টারেস্ট। তাহলে তোমাকে ইন্টারেস্ট অব্লিগেশন আছে। নেক্সট কি? ফিক্সড রিপেমেন্ট শিডিউল। তুমি জানো যে এটা 10 বছরের মধ্যে শোধ করতে হবে না 20 বছরের মধ্যে শোধ করতে হবে, এবং প্রতি বছর কত টাকা তোমাকে ইন্টারেস্ট তোমার বার্ডেন আছে। নেক্সট বরোইং লিমিটস, তার একটা লিমিটস আছে কত টাকা পর্যন্ত তুমি ধারটা করতে পারো। নেক্সট পারপাস অফ বরোইং, তোমার ধার করার উদ্দেশ্যটা কি, পারপাসটা কি। নেক্সট বলছে ডিবেঞ্চার্স, কি বলছে? অ্যাকর্ডিং টু সেকশন 2 সাবসেকশন 30, according to the section 2 subsection 30 of the Companies Act 2013, কি বলছে? 2013 সালের কোম্পানি আইনের সেকশন 2 সাবসেকশন 30 অনুযায়ী ডিবেঞ্চার ইনক্লুডস, ডিবেঞ্চারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে ডিবেঞ্চার, স্টক, bonds or any other instrument of a company evidencing a debt। এবার এর অ্যাডভান্টেজ কি? ফিক্সড কস্ট অফ ক্যাপিটাল। তুমি জানো যে এর জন্য তোমার ফিক্সড কস্ট আছে। যেমন সাপোজ আমি যদি বলি যে ডিবেঞ্চার, আমি বললাম 10% ডিবেঞ্চার, আমি বললাম 15% ডিবেঞ্চার, তাহলে এটা তো ফিক্সড।
এটা তো ফিক্সড, তুমি তো জানো। নেক্সট, নো ওনারশিপ ডাইলুশন, কোনো ওনারশিপে বদল আসছে না, কারণ এরা ওনারই না। এখন যে পর্যায়টা নিয়ে আলোচনা করব, এখন যে পার্টটা, যে পোর্শনটা নিয়ে আলোচনা করব, তারা কেউ ওনারই না, কোম্পানির মালিকই না, তারা হচ্ছে ক্রেডিটর, মিয়ারলি দে আর দা ক্রেডিটর, নিছকই তারা ক্রেডিটর, তারা কোম্পানির মালিক না, তারা ঋণদাতা। তারা নির্দিষ্ট সময় তাদের ঋণের টাকাটা ফেরত পেয়ে আর প্রতি বছর বছর সুদটা পেয়েই খুশি। তাহলে নেক্সট কি, ট্যাক্স ডিডাক্টেবিলিটি। হ্যাঁ, কারণ ওই যে বলেছিলাম পিবিআইটি, প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, সেখান থেকেই তো প্রথম তোমার পেমেন্ট হয়ে গেল ইন্টারেস্ট। ইন্টারেস্টটা কাকে দিয়েছিলে? ডিবেঞ্চার ইন্টারেস্ট, এবং আর কি ইন্টারেস্ট? ইন্টারেস্ট ফ্রম দা লোন টেকেন ফ্রম এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। নেক্সট কি, ফ্লেক্সিবিলিটি অফ রিপেমেন্ট। রিপেমেন্টের ক্ষেত্রে এটা অনেক ফ্লেক্সিবল হয়, এটা পারস্পরিক একটা আলোচনার ভিত্তিতে করা যায়। লং টার্ম ফাইন্যান্সিং, এটা কিন্তু অনেক সুদূর প্রসারী একটা ফাইন্যান্সিং। নেক্সট কি, ডিসঅ্যাডভান্টেজেস কি? ফিক্সড ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, ফিক্সড একটা তোমার মাথার উপর চাপ রয়ে গেল যে আমাকে এই টাকাটা, এবং দেখো বারবার বলছি যে এটা হচ্ছে চার্জ এগেইনস্ট প্রফিট। চার্জ এগেইনস্ট প্রফিট অর্থাৎ মুনাফার ছাড়, চার্জ এগেইনস্ট প্রফিট বা মুনাফার ছাড়, অর্থাৎ ডিবেঞ্চার ইন্টারেস্ট বা ইন্টারেস্ট পেড টু দা এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, দিস ইজ দা চার্জ এগেইনস্ট প্রফিট, মুনাফার ছাড়। অর্থাৎ তোমার ক্ষতি হলেও তারা তোমাকে ছাড়বে না, তোমার গলা টিপে আদায় করবে, পরিষ্কার বলে দিলাম। তারা বাইরের লোক, তারা বাইরের লোক, তাদের সাথে খাতির নেই, তোমার কোম্পানির লাভ হোক আর লস হোক, কোনো কথা সে শুনবে না। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে সরি, ভেরি সরি, নেক্সট হচ্ছে কি, নেক্সট বলছে যে, নেক্সট কি বলছে, সরি, ভেরি সরি, নেক্সট হচ্ছে রিস্ক অফ ডিফল্ট, অর্থাৎ কখনো তুমি ডিফল্টার হয়ে গেলে, তুমি পেমেন্ট করতে পারলে না, ডিফল্টার হয়ে গেলে তখন কি হবে, তার ঝুঁকিটা তোমার থাকবে। নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অন ক্যাশ ফ্লো, তোমার ক্যাশ ফ্লোর উপরে এটার একটা ইম্প্যাক্ট আসতে পারে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক, ইন্টারেস্ট রেটটা এটা একটা তোমার ঝুঁকি, তোমাকে এটা পরিশোধ করতে হবে, এবং তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে কি আছে, যে আমার প্রফিট হোক বা লস হোক, যদি লস হয় তবু ছাড়াছাড়ি নেই, এরা আদায় করেই ছাড়বে। মার্কেট ডিপেন্ডেন্সি, তোমার মার্কেটের উপর অনেক নির্ভরশীলতা থাকবে, তুমি মার্কেট থেকে সংগ্রহ করছো বাবা ঋণ, তাহলে মার্কেটের উপর ডিপেন্ডেন্সি থাকবে না, তুমি তো তাদের উপর ডিপেন্ড করেই তো তুমি সেখান থেকে তো সংগ্রহ করছো। নেক্সট আমরা একটা ভাগ করেছি, খুব জনপ্রিয় প্রশ্ন, বহুবার এসছে পরীক্ষায়, বহুবার পরীক্ষায় এসছে, ঠিক আছে, যে এই প্রশ্নটা, যে শেয়ার এবং ডিবেঞ্চার এর ডিফারেন্স, ডিস্টিংশন বিটুইন শেয়ার এন্ড ডিবেঞ্চার, রিপ্রেজেন্টস ওনারশিপ ইন এ কোম্পানি, রিপ্রেজেন্টস এ লোন টু দা কোম্পানি। পরিষ্কার কথা, কিচ্ছু বোঝানোর নেই। এনজয় ভোটিং রেট, এনজয় ভোটিং রাইটস, creditors, so no voting rights. They are merely debenture holders, merely the creditors of a company, so no voting rights. Returns are in the form of dividends which depend on profits. তাহলে তারা কি পাবে? তারা পাবে ডিভিডেন্ড, যেটা নির্ভর করবে প্রফিটের উপর, আর রিটার্নস অন ফিক্সড ইন্টারেস্ট পেমেন্ট রিগার্ডলেস অফ প্রফিট। এই পয়েন্টটা দিয়েই বোঝানো গেল যে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, আর এটা হলো চার্জ এগেইনস্ট প্রফিট। কেন? কারণ এখানে দেখো ডিভিডেন্ডটা তারা পাবে শেয়ার হোল্ডাররা, এবং হুইচ ডিপেন্ডস অন প্রফিট, যেটা প্রফিটের উপর নির্ভর করবে। পরিষ্কার বলছি তো যে প্রফিটের উপর নির্ভর করবে তাদের ডিভিডেন্ড, তাহলে যদি প্রফিট না হয়ে লস হয় তাহলে ডিভিডেন্ড পাবে না, তাহলে এটা চার্জ এগেইনস্ট প্রফিট নয়,
এটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, মুনাফার আবন্টন। মুনাফা হলে তবেই গিয়ে হচ্ছে লভ্যাংশের প্রশ্ন। ইফ দেয়ার will be no profit, then there is no question of giving any dividend, declare any dividend or payment any dividend. আর এখানে পরিষ্কার বলেছে রিগার্ডলেস অফ প্রফিট, প্রফিট হোক আর লসই হোক, তোমাকে কিন্তু এই ডিবেঞ্চারের উপর সুদটা কিন্তু দিতেই হবে, কোনো খাতির নেই। নেক্সট, হায়ার রিস্ক ডিউ টু ডিপেন্ডেন্সি অন কোম্পানি পারফরমেন্স, লোয়ার রিস্ক অ্যাজ ইন্টারেস্ট পেমেন্ট ইজ অব্লিগেটেড। মানে অনেক লোয়ার রিস্ক, তুমি পাবেই, তুমি যেন প্রফিট না হয়, যদি লস হয় তাও আমি পাবো, কোনো খাতির নেই। ওখানে ঝুঁকি অনেক কম, এখানে অনেক বেশি। নো রিপেমেন্ট অব্লিগেশন, ক্যাপিটাল ইজ পার্মানেন্ট। এখানে এটা স্থায়ী, এটা পরিশোধ করার কোনো চাপ নেই। এখানে কিন্তু রিপেমেন্ট তোমাকে করতে হবে অন ম্যাচুরিটি। নেক্সট কি বলছে, পেড আফটার ডিবেঞ্চার হোল্ডার্স ইন কেস অফ লিকুইডেশন। যদি কোম্পানি লিকুইডেশনে চলে যায়, যদি কোম্পানির অবসায়ন হয়, সেখানে কি হবে, শেয়ার হোল্ডাররা পাবে ডিবেঞ্চার হোল্ডারদের পরে। আগে ডিবেঞ্চার হোল্ডার বাইরের লোক, আমি কি বলেছি, আগে বাইরের লোককে আমি দেব। আমার ধরো একটা লোকের 2 বছর, ধরো একটা লোকের 2 মাস চাকরি ছিল না, তাহলে আবার সে নতুন করে চাকরি পেয়েছে, যখন বেতন পেলো সে আগে কোনটা শোধ করবে? আগে সে তার বাজারে যে মুদি দোকানে ধার হয়েছে সেটা পেমেন্ট করবে, নাকি সে নিজের ছেলেকে একটা জামা কিনে দেবে, নিজের স্ত্রীকে একটা শাড়ি কিনে দেবে? পাগল নাকি? মুদি দোকানে ধার রেখে নিজের স্ত্রীকে একটা শাড়ি কিনে দেবে? আগে বাইরের লোকের ধার মেটাবে। আগে মুদি দোকানদার কি বলবে, যে ছেলেকে জামা দিচ্ছেন, ওই আমার টাকা দিচ্ছেন না, তাহলে আগে বাইরের লোকের দায় মেটাতে হবে, আগে মুদিখানার টাকা আমি মেটাবো, তারপরে 2 মাস বাদে আমি ছেলেকে একটা জামা দেবো। আর এখানে কি বলছে, এখানে বলছে যে পেড বিফোর শেয়ার হোল্ডার ইন কেস অফ লিকুইডেশন, ওরা আগে পাবে, বললামই তো, এটাই তো বোঝালাম এতক্ষণ। নেক্সট, শেয়ারস আর জেনারেলি নট কনভার্টেবল, শেয়ারটা সাধারণভাবে কনভার্ট করা যায় না, কিন্তু ডিবেঞ্চার সেটা কনভার্ট করা যায় ইনটু শেয়ার। ডিবেঞ্চারটা কিন্তু অনেক সময় শেয়ারে কনভার্টিং হয়। নেক্সট, ইস্যু টু রেইজ ইকুইটি ক্যাপিটাল ফর গ্রোথ এন্ড এক্সপানশন, প্রতিষ্ঠানের আরো শ্রীবৃদ্ধির জন্য, আরো যখন সেটা গ্রোথ হয়, এক্সপানশন হয়, আরো ছড়ায়, তখন কিন্তু এটা সে কারণে ইস্যু করা হয়। আর ইস্যু টু রেইজ ডেট ক্যাপিটাল ফর স্পেসিফিক প্রজেক্টস অর রিফাইন্যান্সিং, অর্থাৎ ইস্যু টু রেইজ, কেন ডেট ক্যাপিটাল ইস্যু করা হয়, তখন কারণ হচ্ছে ফর স্পেসিফিক প্রজেক্ট, কোন একটা সুনির্দিষ্ট প্রজেক্টে হঠাৎ আমার টাকার দরকার হয়ে পড়লো, সেই ফান্ডিংটা আপাতত আমার হাতে নেই, অথবা রিফাইন্যান্সিং এই জন্য দরকার হয়। নেক্সট, বন্ড টাইপ কত রকমের হয়, গভর্নমেন্ট বন্ড, কর্পোরেট বন্ড, কনভার্টেবল বন্ড, জিরো কুপন বন্ড। এই জিরো কুপন বন্ডটা একটু বলার প্রয়োজন আছে, এটা একটু বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে। এইটা কি জানো, এইখানে হচ্ছে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না, নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না, এই বন্ডের উপরে কোনো সুদ নেই, কোনো সুদ নেই, তাই বলছে জিরো কুপন বন্ড বা জিরো ইন্টারেস্ট বন্ড। তাহলে তোমরা বলবে বাবারা মায়েরা, যে স্যার আপনি তো একটু আগে বললেন যে যারা লোন ক্যাপিটাল, বন্ড ইজ ওয়ান টাইপ অফ লোন ক্যাপিটাল, বন্ড ইজ বন্ড ইজ ওয়ান টাইপ অফ লোন ক্যাপিটাল, নো কনফিউশন অ্যাবাউট ইট, নো কনফিউশন অ্যাবাউট ইট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তোমরা বলবে স্যার আপনি তো একটু আগে বললেন যে যারা লোন দিচ্ছে তারা কেন বিনা স্বার্থে বিনা ইন্টারেস্টে লোন দেবে, আপনি তো নিজেই এখন বলছেন নো ইন্টারেস্ট, কোনো সুদ নেই, তাহলে আপনার দুরঙ্কতা হয়ে গেল না? কি অপূর্ব, দেখো তুমি আমাকে প্রশ্ন করতে পারো দাঁড়িয়ে উঠে, যে স্যার আপনার কথা তো দুরকম হয়ে গেল, আপনি নিজেই একটু আগে বললেন যে লোন যারা দেবে তারা বিনা স্বার্থে বিনা সুদে দেবে না, এখন আপনি বলছেন নো ইন্টারেস্ট। হ্যাঁ, কিচ্ছু দুরকম হয়নি, কোনো দুরকম হয়নি, আমি আসল কথাটা এবার বলি। ওটা কি হবে জানো বাবারা, 100 টাকার বন্ড সাপোজ ফেস ভ্যালু, এই বন্ডটার ফেস ভ্যালু, ঠিক আছে, এটা ইস্যু করবে এট এ ডিসকাউন্ট, এটা ছিল ফেস ভ্যালু, এটা ইস্যু করলো সাপোজ
94 টাকায় এটা ইস্যু করলো, ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্টে যদি ইস্যু করে, তাহলে আমি যে বন্ডটা কিনলো তার থেকে পেয়েছি কত টাকা? 94 টাকা। কিন্তু তাকে যখন পরিশোধ করব, রিপেমেন্ট করব, তাকে রিপেমেন্ট করব কিন্তু 100 টাকা। দেখো 6 টাকা সে এমনি পেয়ে গেল। কে বুঝলো না? কে বুঝলো না? কোনো দুরকম হয়নি আমার কথা। আমি বলেছি কোনো সুদ নেই, কিন্তু 100 টাকা সেই বন্ডের ফেস ভ্যালু, আমি সেটা 94 টাকা ইস্যু করেছি, অর্থাৎ ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট। তাহলে আমি 94 টাকায় ইস্যু করেছি, মানে আমি ওই লোকের থেকে 94 টাকা পেয়েছি, কিন্তু ম্যাচুরিটিতে আমি যখন রিপেমেন্ট করব, আমি 100 টাকা রিপেমেন্ট করব, তাহলে লোকটা তো এমনি 6 টাকা পেয়ে গেল। পেলো তো। নেক্সট হচ্ছে লোন ফ্রম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। কি কি আছে, কত রকম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে? These are all financial institution. These are all financial institutions. কি কি না? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এলআইসি, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউটিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ICICI. These are all the financial institutions. নেক্সট দেখো, আমরা মেরিটস বলি। মেরিটস অফ লোন ফ্রম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এই যে বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠানের থেকে আমরা টাকা ধার নিচ্ছি, তার সুবিধা কি? প্রভিশন অফ টার্ম লোনস। এই টার্ম লোনস এর এখানে আমি বলতে পারি যে এই টার্মটা কি টার্ম হতে হবে? এই টার্মটা হবে তোমার, এই যে টার্ম, এই টার্মটা হচ্ছে লং টার্ম অর মিডল টার্ম। এইটা আমরা কেন নেই? ফর এক্সপানশন, এক্সপানশনের জন্য নেই। মডার্নাইজেশনের জন্য নেই। ঠিক আছে, এক্সপানশনের জন্য নেই, মডার্নাইজেশনের জন্য নেই। অর্থাৎ এই যে প্রভিশন অফ টার্ম লোন, এই টার্মটা কি? লং টার্ম অথবা মিডল টার্ম। কেন নিয়েছি না? ফর দা এক্সপানশন, আরো আমি এটাকে বিস্তার ঘটাতে চাই, সেই জন্য নিয়েছি। অথবা মডার্নাইজেশন, আমি আধুনিকীকরণ করব, বিদেশ থেকে আধুনিক যন্ত্রপাতি কিনে আনবো, তার জন্য আমার টাকা চাই। আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে গিয়ে বললাম যে আমাকে ধার দাও। নেক্সট, পারচেজ অফ সিকিউরিটিজ। এই টাকা ধার নিয়ে আমি সিকিউরিটি কিনতে পারি, অন্য কোম্পানিতে ইনভেস্ট করতে পারি, অন্য কোম্পানির শেয়ার কিনতে পারি। নেক্সট, আন্ডার রাইটিং অফ সিকিউরিটিজ। আন্ডার রাইটিং ব্যাপারটা তোমরা জানো? সেটা হচ্ছে, আন্ডার রাইটার কাকে বলে বলো? জানো? কেউ জানো? সেটা হচ্ছে, আমি একটা কোম্পানিকে বললাম আমি আপনার 1000 শেয়ার বিক্রি করে দেবো। আমি 1000 শেয়ার বিক্রি করে দিলাম, কোম্পানির কাছ থেকে একটা আমি কমিশন পেয়ে গেলাম, আন্ডার রাইটার্স কমিশন পেয়ে গেলাম। কিন্তু ধরো আমি 900 শেয়ার বিক্রি করতে পারলাম, 100 শেয়ার পারলাম না, তখন 100 শেয়ার আমাকে নিজেকে কিনে নিতে হবে, কোম্পানি আমাকে 1000 শেয়ারের জন্যই কমিশন দেবে। কে বুঝলো না? আমি একটা XYZ কোম্পানি লিমিটেডকে আমি প্রতিশ্রুতি দিয়েছি আপনার 1000 শেয়ার বেচে দেবো। আমি 1000 শেয়ার মার্কেটে বেচতে পেরেছি, আমি কমিশন 1000 শেয়ারের উপর যা কমিশন পাওয়া 10%, 15% প্রি ডিটারমাইন্ড আমি পেয়ে গেছি। আর আমি 950টা শেয়ার বিক্রি করতে পেরেছি, 50টা পারিনি, আমাকে কিনে নিতে হবে। কোম্পানি কিছু বুঝবে না, কোম্পানি দেখবে তার 1000 শেয়ার বিক্রি হয়েছে কিনা, সে আমাকে 1000 শেয়ারের উপরেই আমাকে আমার আন্ডার রাইটার্স কমিশনটা দিয়ে দেবে। আমি সেই কাজটা করতে পারি, আমি টাকা ধার করে এই কাজটা করলাম, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে টাকা ধার নিয়ে আমি করলাম। নেক্সট, আন্ডার রাইটিং কাজটা করলাম। নেক্সট, লোন ইন ফরেন কারেন্সি। আমি বিদেশে কি করব? বিদেশে আমি বিদেশ থেকে আমি দ্রব্য আমদানি করব। বিদেশ থেকে আমি দ্রব্য আমদানি করতে চাই, তাহলে আমদানি করতে গেলে তো আমাকে টাকা লাগবে। ভালো করে বোঝো, আমি আমার আগের ক্লাসটায় বলেছিলাম, যখন ইন্টারন্যাশনাল বিজনেসটা পড়িয়েছিলাম তোমাদের, যে আমদানি রপ্তানি। তাহলে আমি যখন বিদেশ থেকে দ্রব্য আমদানি করব, তখন তোমার টাকা লাগবে, এবং ফরেন কারেন্সিতেই লাগবে।
এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনরা আমাকে সেই ফরেন কারেন্সিতে টাকাটা দিয়ে সাহায্য করবে। পরিষ্কার বুঝে নাও, আমাকে ফরেন কারেন্সিতে তারা টাকাটা দিয়ে সাহায্য করবে, যাতে সেই টাকাটা দিয়ে আমি বিদেশ থেকে দ্রব্য আমদানি করতে পারি, কিনে আনতে পারি। নেক্সট কি বলছে? প্রভিশন অফ গ্যারান্টি। গ্যারান্টি চাই, তারা কি আমাকে বুক দেখে দেবে? টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স। অনেক সময় এইসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কি করবে? আমাকে কারিগরি সহায়তা দেবে। এবারের লিমিটেশন কি, ডিমেরিটস কি? কমপ্লেক্স প্রসিডিওর, এটা জটিল পদ্ধতি, প্রক্রিয়া। রেস্ট্রিকশনস অন বরোয়ার্স। কি রেস্ট্রিকশন? কি রেস্ট্রিকশন? রেস্ট্রিকশন হচ্ছে অনেক সময় বলে দিতে পারে, ভাবো তুমি চিন্তা করো যে আমাকে ডিভিডেন্ডটার উপরে রেস্ট্রিকশন করে দিল, ডিভিডেন্ডস এর উপর রেস্ট্রিকশন করলো, রেস্ট্রিকশনস অন পেমেন্ট অফ ডিভিডেন্ড। এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমাকে বলে দিচ্ছে যে আপনি 10% এর বেশি ইকুইটি ডিভিডেন্ড দিতে পারবেন না, আপনি 15% এর বেশি ইকুইটি ডিভিডেন্ড দিতে পারবেন না। কে বলছে? বলে দিচ্ছে আমাকে বাইরের লোক। আমি আমার সংসার কিভাবে চালাবো বলে দিচ্ছে বাইরের লোক। কারণ সে বলার অডাসিটিটা পেলো কি করে, বলার রাইটটা পেলো কি করে? তার কাছ থেকে আমি বিশাল টাকা লোন নিয়ে আছি, তাই তারা বলছে যে আপনি আপনার ডিভিডেন্ড ভেবে দেখো। সে আমার ঘরের কথায় নাক গলাচ্ছে, সে পরিষ্কার বলে দিচ্ছে আমার ডিভিডেন্ড, আমি আমার ইকুইটি শেয়ার হোল্ডারদের কত পার্সেন্ট ইকুইটি ডিভিডেন্ড দেবো সে ব্যাপারে সে মাথা ঘামাচ্ছে। সে আমাকে রেস্ট্রিকশন ইম্পোজ করে দিচ্ছে যে আপনি এই পার্সেন্টেজের উপর ইকুইটি ডিভিডেন্ড দিতে পারবেন না। কেন? আমি তার কাছ থেকে অনেক টাকা লোন নিয়ে বসে আছি। নেক্সট বলছে ইন্টারফারেন্স ইন ম্যানেজমেন্ট। অনেক সময় ওরা প্রতিনিধি ঢুকিয়ে দেয়। অনেক সময় যেহেতু এত বেশি টাকা, হিউজ টাকা আমরা লোন নিয়েছি, তাহলে কোনো ডিরেক্টর তারা নমিনেট করে দিল, কোনো ডিরেক্টরকে নমিনেট করে পাঠিয়ে দিল আমার যে বোর্ডে, আমার পরিচালন পর্ষদে পাঠিয়ে দিল। তারা পদে পদে ইন্টারফেয়ার করছে আমার প্রতিষ্ঠানের কাজকর্মে। নেক্সট কি? সাম স্পেশাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সাম স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলি। আইএফসিআই, এগুলো তোমরা কোডটা ভালো করে পড়ে যাবে, তোমাদের আসতে পারে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইএফসিআই? ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। IFCI, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। SFC, স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। নেক্সট ICCI হয়েছে এখন ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। নাও ইট ইজ known as ICCI Bank. Industrial Development Bank of India, IDBI. Unit Trust of India, UTI. Small Industries Development Bank of India, SIDBI. Export and Import Bank of India, Exim Bank. আর LIC, Life Insurance Corporation। এরপর হচ্ছে দেখো লোন ফ্রম কমার্শিয়াল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরকম সমস্ত কমার্শিয়াল ব্যাংক গুলো, সেখান থেকে আমি আমার প্রতিষ্ঠানের জন্য লোন নিতেই পারি, ধার নিতে পারি। সেখানে কি হতে পারে? ওভারড্রাফট। এটা তোমাদের বোঝানোর কিছু নেই, ওভারড্রাফট তোমরা জানো, ওভারড্রাফট জানো তো? ওভারড্রাফট জানো তো? ওভারড্রাফট কি? তোমাকে ওভারড্রাফট লিমিট দেওয়া আছে, কিসে থাকে এটা জানো? কারেন্ট অ্যাকাউন্টে। কারেন্ট অ্যাকাউন্ট কারা খোলে বাবা? বিজনেসম্যানরা। সেখানে ওভারড্রাফট লিমিট তোমাকে দেওয়া আছে, মনে করো 10 লাখ সাপোজ, ধরে নিচ্ছি। তাহলে তোমার অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা থাকে, সেক্ষেত্রে তুমি 11 লাখ টাকা অবধি যদি চেক ইস্যু করো, সেটা পাস হয়ে যাবে, চেকটা পাস হয়ে যাবে। কি বললাম? কে বুঝলো না? কে বুঝলো না?
ব্যাংক তোমাকে ওভারড্রাফট লিমিট দিয়েছে 10 লাখ টাকা, তোমার ব্যাংকে আছে কত টাকা? তোমার ব্যালেন্স আছে 1 লাখ টাকা, ক্রেডিট ব্যালেন্স আছে ব্যাংকে, তোমার টাকা আছে 1 লাখ টাকা। ঠিক আছে, তুমি কি করছো? তুমি যদি 11 লাখ টাকা অব্দি চেক কাটো তাহলে চেকটা পাস হয়ে যাবে। আবার দেখো, নট নেসেসারি তোমাকে 10 লাখ টাকা দিয়েছে বলে সবাইকেই ব্যাংক 10 লাখ টাকা দেবে না, এটা নির্ভর করে তোমার কিরকম টার্নওভার, তোমার কতদিনের ওই ব্যাংকের সঙ্গে রিলেশন, সেগুলোর উপর। তোমাকে 10 লাখ দিয়েছে, কাউকে ব্যাংক 5 লাখ টাকা দিয়েছে, তার ক্ষেত্রে এই লিমিটটা হচ্ছে, তার ক্ষেত্রে ওভারড্রাফট লিমিট হচ্ছে 5 লাখ। তার যদি 2 লাখ টাকা ব্যালেন্স থাকে তাহলে সে 7 লাখ টাকা অবধি যদি চেক কাটে তাহলে পাস হয়ে যাবে। চেক ইস্যু করে এই টাকাটার অবধি যদি করে তাহলে পাস হবে, কিন্তু এর থেকে বেশি টাকার করে, 8 লাখ টাকার করে, পাস হবে না। বুঝেছো? নেক্সট হচ্ছে কি ক্যাশ ক্রেডিট, সবাই জানো, এর বলা কিছু নেই। ডিসকাউন্টিং অফ বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জ করেছো, করেছো, আর বোঝানোর কিছু নেই, বিল ভাঙিয়ে দেয়, বিল ভাঙিয়ে দিয়ে আমাদের সাহায্য করে। নেক্সট হচ্ছে টার্ম লোন। আচ্ছা, এইবার হচ্ছে মেরিটস অফ লোন ফ্রম কমার্শিয়াল ব্যাংক। কি কি? ইকোনমিক্যাল, এটা অনেক মানে কি বলবো, আমার কাছে সাশ্রয়কর। নেক্সট ফ্লেক্সিবিলিটি, এটা অনেক ফ্লেক্সিবল, কোনো রিজিড না, অনর কিছু না। কনসেশনাল রেট, রেটটা অনেক কনসেশনাল রেট, কম সুদের হার থাকে, মানে অনেক কনসেশনাল রেটে পাই। কনসালটেন্সি, আমার অনেক সময় ওরা আমাকে বিভিন্ন বিষয়ে কনসালটেন্সি দিয়ে সাহায্য করে, ঠিক আছে, অনেক বিষয় আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করে। ইজি রিপেমেন্ট, রিপেমেন্টটা হয় খুব ইজি, নো ইন্টারফেয়ারেন্স, ইন্টারফেয়ার করে না। আর লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে শর্ট পিরিয়ড, এটা শর্ট পিরিয়ডের জন্য হয়, লেন্দি প্রসিডিওর, নিড ফর সিকিউরিটি, দরকার হয় সিকিউরিটির, আনসার্টেনিটি, অনিশ্চয়তা থাকে, ইন্টারেস্ট বার্ডেন। এরপর বলছে পাবলিক ডিপোজিট। পাবলিক ডিপোজিটটা কি? পাবলিক ডিপোজিটটা বলছে দ্য ডেট ক্যাপিটাল, সেই ঋণ মূলধন, which is procured by manufacturing concern। দেখো, এটা বলার আছে, এটা একটু বলতে হবে আমাকে। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্ন অ্যান্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তাহলে কি বললাম? এখানে কি বললাম? এখানে বললাম যে দ্য ডেট ক্যাপিটাল হুইচ ইজ প্রকিউরড, যে ঋণ মূলধনটা সংগ্রহ করা হয়েছে বাই দ্য ম্যানুফ্যাকচারিং কনসার্ন, যারা দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, অ্যান্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অথবা, তাহলে কারা? কন্ডিশনটা কি? এক হতে হবে ম্যানুফ্যাকচারিং কনসার্ন, কোন ট্রেডিং কনসার্ন কিন্তু পারবে না। তাহলে পাবলিক ডিপোজিটটা সংগ্রহ করতে পারবে না কোন ট্রেডিং কনসার্ন, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান পারবে না। পারবে কারা? ম্যানুফ্যাকচারিং কনসার্ন, যারা দ্রব্য উৎপাদনের সাথে জড়িত তারা পারবে। আর কারা পারবে? নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যারা ফাইন্যান্সিয়াল অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান কিন্তু নন ব্যাংকিং। নন ব্যাংকিং, তারা ব্যাংকিং না, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হলে থ্রু অ্যাকসেপ্টিং ডিপোজিটস অ্যাজ ফিক্সড ডিপোজিট, অর্থাৎ এইটা কি বলছি, ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট, তারা এটা করতে পারবে। ফিক্সড ডিপোজিট ফ্রম দ্য পাবলিক ইজ কল্ড পাবলিক ডিপোজিট। তাহলে মানুষের কাছ থেকে ফিক্সড ডিপোজিট কালেক্ট করতে পারবে কোন প্রতিষ্ঠান? ম্যানুফ্যাকচারিং কনসার্ন এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তার মেরিটস কি? ভেরি সিম্পল প্রসিডিওর, খুব সহজ একটা পদ্ধতি, চিপার সোর্স, এটা খুব সস্তা একটা উপায়, ফ্লেক্সিবিলিটি, এটা কোনো অনর কিছু না, ফ্লেক্সিবল, ইজিলি ইট ক্যান বি চেঞ্জ, খুব সহজে এটা পরিবর্তন করা যায়, পরিবর্তনীয়, ফ্লেক্সিবল। নেক্সট হচ্ছে ট্রেডিং অন ইকুইটি, আমি বারবার বুঝিয়েছি,
ট্রেডিং অন ইকুইটি বারবার বুঝিয়েছি, ট্রেডিং অন ইকুইটিটা ভালো করে মাথায় গেঁথে নাও। ট্রেডিং অন ইকুইটি মানে আমি ইকুইটি শেয়ার ক্যাপিটালকে বাড়তে দেব না, কারণ ইকুইটি শেয়ার ক্যাপিটালকে বাড়তে না দিলে আমার আর্নিং পার শেয়ার বাড়বে। শেয়ার হোল্ডারদের জন্য অ্যাভেলেবেল ফান্ডটা যত বাড়বে, আমি যদি নাম্বার অফ ইকুইটি শেয়ারটা একই রেখে দিই, আমার আর্নিং পার শেয়ারটা তত বাড়বে। আর্নিং পার শেয়ারটা বাড়াটা খুব প্রয়োজন প্রতিষ্ঠানের জন্যও, স্টক মার্কেটের জন্য। নতুন ইনভেস্টারের ইনভেস্ট করার সময় তারা ওটা দেখে। তাহলে আমি যত পাবলিক ডিপোজিটের থেকে টাকা জোগাড় করতে পারবো, কিন্তু আমার তো টাকার প্রয়োজন আছে। কি সাংঘাতিক কথা, আমার টাকার প্রয়োজন আছে, অথচ আমি ইকুইটি শেয়ারটা নতুন করে ইস্যু করে ইকুইটি শেয়ার ক্যাপিটালের পরিমাণ বাড়াতে চাই না। তাহলে আমাকে অন্য সোর্স গুলো খোঁজ করতে হবে, জন্য আর কোন সোর্স থেকে আমি টাকাটাকে জোগাড় করে আনতে পারি। তাহলে পাবলিক ডিপোজিট এরকম একটা সোর্স, পাবলিক ডিপোজিট থেকে আমি এই টাকাটা আনতে পারি, তাহলে আমার সুবিধা হলো। নেক্সট, নো ডাইলুশন অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণ কিছু কম বেশি হলো না, নিয়ন্ত্রণ বেশি মানুষের কাছে চলে গেল না, কারণ আমি ইকুইটি শেয়ার ক্যাপিটাল আর আমি ইস্যু করিনি, পরিষ্কার কথা। নেক্সট, রিডাকশন অফ ট্যাক্স লাইবিলিটি, ট্যাক্স লাইবিলিটি কমে যাবে, কারণ ইন্টারেস্ট তো ওই সেই কথা পিবিআইটি, সেই পিবিআইটি যেখান থেকে লেস করছি কি ইন্টারেস্ট পেমেন্ট করছি, তো ট্যাক্স দেওয়ার আগে তো এটা করেছি, বিফোর পেইং ট্যাক্স তো আমি ইন্টারেস্ট পেমেন্ট করেছি, কাজেই আমার ট্যাক্স বার্ডেন কমবে। ওয়াইডার কন্টাক্টস, প্রচুর মানুষের সঙ্গে আমার আলাপ হবে, যেটা কিনা ভবিষ্যতে আমার কখনো ইকুইটি শেয়ার যদি আমি বিতরণ করি সেক্ষেত্রে বা অন্য অনেক দিক থেকে আমাকে এটা কাজে লাগবে। ডিমেরিটস কি, লিমিটেড অ্যামাউন্ট, অ্যামাউন্টটা খুব সুনির্দিষ্ট এবং কম, খুব বেশি না। নেক্সট, আনসার্টেনিটি একটা আমার কি থাকছে, আমার একটা অনিশ্চয়তা। নেক্সট, টেম্পোরারি ফাইন্যান্স, সাময়িক এটা আমার অভাব দূর করবে ফাইন্যান্সের। আনসুটেবল ফর নিউ কনসার্ন, নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা আনসুটেবল, এটা কিন্তু প্রযোজ্য নয়, কার্যকরী নয়। লিমিটেড অ্যাপিল, অ্যাপিল খুব কম, এবং ফিক্সড অব্লিগেশন, ওই যে তারা যে সুদটা তাদেরকে দিতে হবে সেই অব্লিগেশনটা আবার ফিক্সড। নেক্সট আসছে ট্রেড ক্রেডিট, ট্রেড ক্রেডিট কি বলছে, ট্রেড ক্রেডিট রেফার্স টু দ্যাট ক্রেডিট ফ্যাসিলিটি which is extended by one businessman to another for purchase of goods and service, একদম একজন আরেকজনকে যে ছাড়টা দিল, কিসের কি দিল, তারা বলে দিল যে তুমি আমার কাছ থেকে ধারে মাল কিনে নিয়ে যাও। ধরা যাক একটা বই হোলসেল কারবার, সে কি করলো, একজন বইয়ের খুচরা কারবারিকে, এখন বইয়ের মরশুম সবে নতুন বছর শুরু হয়েছে, সে তাকে 1 লাখ টাকার বই দিয়ে দিল, বললো তুমি 3 মাসের মধ্যে এই টাকাটা আমাকে শোধ করবে। তাহলে ওয়ান বিজনেসম্যান টু অ্যানাদার বিজনেসম্যান ফর পারচেজ অফ গুডস এন্ড সার্ভিসেস, তাহলে তার কাছ থেকে গুডসটা পারচেজ করলো বলে তাকে 3 মাস সময় দিল যে 1 লাখ টাকার বই তুমি নিয়ে যাও, 1 পয়সা আজকে আমাকে দিতে হবে না, 3 মাসের মধ্যে তুমি আমাকে এটা দেবে। তাহলে 3 মাসের মধ্যে দেবে মানে কি, ধরা যাক এক্স কোম্পানি ওয়াই কোম্পানিকে এটা দিল, ঠিক আছে, কি বললো 3 মান্থসের মধ্যে তুমি আমাকে টাকাটা দিয়ে দেবে। তাহলে ডেট অফ পারচেজ যদি 1/1/26 হয়, তাহলে আমাকে কবের মধ্যে দিতে হবে টাকাটা, 1/4/26, তুমি আমাকে 1/4/26 মধ্যে টাকাটা পরিশোধ করে দিও, তাহলেই হবে। এটাই হচ্ছে ট্রেড ক্রেডিট, ঠিক আছে। একটা হোলসেল, একটা পাবলিশার কি করলো, একটা বুক সেলারকে দিল, একটা পাবলিশার সে কি করলো, আর রিটেইল বুক সেলারকে দিল, রিটেল বুক সেলারকে সেটা দিল। এর মেরিটস কি, ইট ইজ এ ভেরি সিম্পল মেথড, খুবই একটা সরল সোজা এটা বিষয়। এবং এখানে কি বলছে, অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং, দেখো শর্ট টার্ম, এটা লং টার্মের কোনো ব্যাপার না, এটা লং রেঞ্জের কোনো ব্যাপার না, এটা শর্ট টার্ম মেথড। এই যে বলেছি 3 মাস সময় তোমাকে আমি অ্যালাউ করেছি, এর মধ্যে আমার টাকাটা বাবা তুমি পরিশোধ করে দিও, আমাকে আজকে ক্যাশ পেমেন্ট দিয়ে টাকা নিতে হবে না। তাহলে শর্ট টার্ম ফাইন্যান্সিং, ওই রিটেল বুক সেলার কি পেয়ে গেল, 3 মাস সময় পেয়ে গেল, কিন্তু সেটা বড্ড শর্ট টার্ম,
খুব স্বল্প সময়। নেক্সট, এবং কি করতে হবে না, and does not involve, এটা ইনভলভ করবে না কস্ট অফ লিগাল পেপার, কোনো আইনের নথিপত্র, অ্যাডভার্টাইজমেন্ট, এইসব কিছু লাগবে না। এই দুজনের মুখের কথাতেই হয়ে গেল। নেক্সট, ডাজ নট রিকোয়ার প্রভিশন ফর এনি সিকিউরিটি অফ ট্যাঞ্জিবল অ্যাসেট, কোনো অ্যাসেট আমাকে বন্ধক রেখে আমাকে এই ঋণের ব্যবস্থা করতে হলো না। ভেরি ফ্লেক্সিবল সোর্স অফ ফাইন্যান্স, আমি 2.5 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিতে পারি। তারপরে কি বলেছে, the buyer is not required to pay any extra interest, তাকে কোনো এক্সট্রা ইন্টারেস্ট দিতে হলো না। সে যদি অন্য অর্থলগ্নি প্রতিষ্ঠানের থেকে টাকা ধার করে আনতো তাকে তো সুদ দিতে হতো, কিন্তু এখানে তাকে বাড়তি 1 পয়সা সুদ দিতে হলো না। শুধু সে কি পেলো না বলতো, সে ক্যাশ ডিসকাউন্টটা পেত না। সে যদি নগদে কিনতো, সে নগদে কিনলে একটা কি পেত, সে নগদে কিনলে একটা ক্যাশ ডিসকাউন্ট পেত। তাহলে ক্যাশ ডিসকাউন্টটা পেল, এইটুকুই সে বঞ্চিত হলো, আর কিছু না। এটুকুই সে বঞ্চিত হলো, এটাই সে লস করলো, কিন্তু তাকে কোনো বাড়তি ইন্টারেস্ট কিন্তু পে করতে হলো না। The period of credit depends upon the agreement between the supplier and the buyer, যে কিনছে আর যে বিক্রি করছে দুজনের এগ্রিমেন্টের উপরেই এই সময়কালটা নির্ধারিত হলো, যে কতদিনের মধ্যে, তুমি 3 মাসের মধ্যে দেবে না তুমি 2 মাসের মধ্যে টাকাটা দেবে, সেটা কিন্তু তাদের দুইজনের মধ্যেই ঠিক হয়েছে। নেক্সট কি আসছে, ইন্টার কর্পোরেট ডিপোজিট, যেটাকে সংক্ষেপে আমরা বলছি আইসিডি। ইন্টার কর্পোরেট ডিপোজিট মেড বাই ওয়ান কোম্পানি উইথ অ্যানাদার কোম্পানি, একটা কোম্পানি আরেকটা কোম্পানিতে টাকা ইনভেস্ট করলো। কি করলো না, এক্স কোম্পানি লিমিটেড ওয়াই কোম্পানি লিমিটেডে টাকা ইনভেস্ট করলো এবং কি করলো, ব্রোকার। ঠিক আছে, তাহলে ইন্টার কর্পোরেট ডিপোজিট মেড বাই ওয়ান কোম্পানি উইথ অ্যানাদার কোম্পানি ফর এ শর্ট টার্ম, সে আপ টু 6 মান্থ, 6 মাসের জন্য ওয়াই কোম্পানির বড় টাকার প্রয়োজন হয়ে পড়েছে। সে কি করলো, এক্স কোম্পানি ওয়াই কোম্পানিতে তখন 6 মাসের জন্য ধরো 30 লাখ টাকা ইনভেস্ট করলো কিংবা 40 লাখ টাকা ইনভেস্ট করলো, এবং সে আপ টু 6 মান্থ, খুব শর্ট পিরিয়ডের জন্য, দীর্ঘকালীন না, 30 বছরের জন্য করবে না, 40 বছরের জন্য করবে না, খুব শর্ট পিরিয়ডের জন্য, সাপোজ 6 মাসের জন্য। এবং the ICD is generally unsecured debt and arranged by a broker, কেউ কিন্তু চেনে না, এই এক্স কোম্পানি তো জানে না যে ওয়াই কোম্পানির টাকার প্রয়োজন, আর ওয়াই কোম্পানিও জানে না যে এক্স কোম্পানির হাতে টাকা আছে। বুঝতে পেরেছো? তাহলে একজন ব্রোকার লাগবে, ব্রোকার সে মাথা থেকে কিছু তার ব্রোকারেজটা নিয়ে নেবে, এটাই স্বাভাবিক, বিনা স্বার্থে কে কাজ করে, কেউ করে না। তাহলে টাইপস অফ আইসিডিস কি বলেছে, এখানে বলছে কল ডিপোজিট, দেখো 3 রকম আমি দেখিয়েছি। কল ডিপোজিট, একটা বলেছি 3 মান্থস ডিপোজিট, একটা বলেছি 6 মান্থস ডিপোজিট। কল ডিপোজিট কি, such a deposit can be withdrawn by the lender by giving 1 day notice, যে লেন্ডার, কে এখানে লেন্ডার, কে লেন্ডার, এক্স কোম্পানি লিমিটেড লেন্ডার, যে টাকা ধার দিয়েছে সে কি করতে পারে, সে উইথড্র করে নিতে পারে, ক্যান বি উইথড্রন বাই গিভিং 1 ডে নোটিশ, একদিনের নোটিশ দিয়ে, যে কালকে তোমাকে টাকা পরিশোধ করে দিতে হবে, কালকে তোমাকে টাকা পরিশোধ করে দিতে হবে, আজকে 6 জানুয়ারি নোটিশ দিয়ে কালকে 7 জানুয়ারি টাকা তুলে নিতে পারে। দ্য রেট অফ ইন্টারেস্ট এখানে হয় অ্যারাউন্ড 10% পিএ। আর একটা কি বলি, 3 মান্থস ডিপোজিট, 3 মাসের ডিপোজিট, ইট ইজ দ্য মোস্ট পপুলার টাইপ, এটাই আইসিডির মোস্ট পপুলার টাইপ, 3 মাসের। এই ডিপোজিটস আর টেকেন টু ওভারকাম শর্টেজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল, আমার ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজ হয়েছে, কার্যকরী মূলধনের শর্টেজ হয়ে গেছে, আমি প্রোডাকশন প্রসেস চালাতে পারছি না, হ্যাম্পার করছে, আমার র মেটেরিয়ালস কিনতে সমস্যা হচ্ছে, আমার
সাপোজ ওয়েজ পেমেন্ট করতে অসুবিধা হচ্ছে, আমার ইলেকট্রিসিটি পেমেন্ট করতে অসুবিধা হচ্ছে, আমার ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি সামেশন অফ কারেন্ট অ্যাসেটস মাইনাস সামেশন অফ কারেন্ট লাইবিলিটিস, এটাই তো ওয়ার্কিং ক্যাপিটাল, এটাই তো ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমার শর্টেজ হয়ে গেছে ওয়ার্কিং ক্যাপিটাল, সেক্ষেত্রে ডিউ টু প্রোডাকশন ব্রেকডাউন, কেন হয়েছে প্রোডাকশনটা ব্রেকডাউন করেছে, কোনো কারণে হ্যাম্পার করে গেছে, ডিভিডেন্ড পেমেন্টের জন্য আমার দরকার, ঠিক আছে, আমার ট্যাক্স পেমেন্টের জন্য দরকার, এক্সেসিভ পারচেজ অফ র মেটেরিয়াল, হঠাৎ করে বিরাট অর্ডার পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এটা মোস্ট পপুলার ওয়ে যেটা আমি বললাম, বা মোস্ট পপুলার টাইপ, যেটা 3 মাসের ডিপোজিট, 3 মান্থস ডিপোজিট, এবং সেখানে কি হয় যে এটা কেন নেওয়া হয়, শর্টেজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল ওভারকাম করার জন্য, সেটাকে আমার ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজটাকে ওভারকাম করার জন্য, এবং ডিউ টু প্রোডাকশন, যেগুলো তোমাকে বললাম। আর এর ক্ষেত্রে রেটটা হচ্ছে সাধারণভাবে 12% পিএ। নেক্সট হচ্ছে 6 মান্থস ডিপোজিট, 6 মাসের যে ডিপোজিট, সেটা কি such deposits are made usually with the first class borrowers, এখানে হচ্ছে 15% পিএ। নেক্সট হচ্ছে কি ফ্যাক্টরিং, ফ্যাক্টরিংটা কি, ফ্যাক্টরিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং, এটা বুঝতে পারলে তোমাদের মন ভরে যাবে। দেখো বলছে when a firm procures money by sale of its trade debtor through invoice to a financial institution is called factoring। দেখো কি হলো, এই ফ্যাক্টরিংটা কি না, ফ্যাক্টরিং হচ্ছে, মনে করো এক্স কোম্পানি লিমিটেড ধারে মাল বিক্রি করেছে 10 লাখ টাকা, মানে এর ক্রেডিট সেলস, তাহলে জার্নাল কি হবে, ডেটরস অ্যাকাউন্ট, ডেটার টু সেলস অ্যাকাউন্ট 10 লাখ 10 লাখ, এই টাকাটা তো ব্লক হয়ে গেল, এটা তুমি ধারে মাল বিক্রি করেছো, তুমি তো ক্যাশে বিক্রি করোনি যে টাকাটা সঙ্গে সঙ্গে তোমার রিয়েলাইজ করলে। এখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার লিকুইডিটিটা তার কাছে খুব ইম্পর্টেন্ট, সে টাকাটা নগদ চায়, কারণ নগদ পেলে তার অনেক সুবিধা, সে সেই টাকাটাকে ফার্দার ইউটিলাইজ করতে পারবে অন্য কাজে, সে সেটা দিয়ে র মেটেরিয়াল কিনতে পারবে, লেবার পেমেন্ট করতে পারবে, ইলেকট্রিসিটি দিতে পারবে, অনেক কাজে লাগাতে পারবে, তার লিকুইডিটিটা খুব ইম্পর্টেন্ট। আবার কি অপূর্ব কথা, কি অপূর্ব, যদি বুঝতে পারো তাহলে তুমি বলবে যে স্যার আপনি বললেন, হ্যাঁ আমি বললাম। আবার দেখো তাহলে তুমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠে প্রশ্ন করো যে তাহলে তার ধারে মাল বিক্রি করছে কেন, তাহলে ধারে মাল বিক্রি করছে কেন, আপনি তো একটু আগে বললেন নগদটা খুব ইম্পর্টেন্ট, তাহলে ধারে মাল বিক্রি করলো কেন, ধারে মাল বিক্রি করতেই হবে, নালে কাটথ্রোট কম্পিটিশনের যুগ, তোমার কম্পিটিটর আছে বাজারে, তোমার যে কম্পিটিটর সে ধারে মাল বিক্রি করছে, তুমি না বিক্রি করে কি করবে, তোমার বিক্রি পড়ে যাবে। ধারে মাল বিক্রি করলে তুমি এবছরে 2 কোটি টাকার দ্রব্য বিক্রি করতে পারবে, আর ধারে মাল যদি না করে তুমি যদি অনড় অবস্থান নাও, রিজিড অবস্থান নাও যে আমি ধারে মাল বিক্রি করব না, নগদ পয়সা ছাড়া দ্রব্য বিক্রি করব না, তোমার বিক্রি হবে সাপোজ 80 লক্ষ টাকার দ্রব্য। দেখো ধারে মাল বিক্রি করলে তুমি 3 কোটি টাকার দ্রব্য বিক্রি করতে পারতে, 3 কোটি টাকার, সেখানে তুমি নগদে বিক্রি করতে পারলে 1 কোটি টাকা, তাহলে তোমার বিক্রিটাও তো কমে গেল, তোমাকে তো বিক্রিটাও বাড়াতে হবে। এই কাটথ্রোট কম্পিটিশনের যুগে মার্কেটে টিকে থাকতে গেলে তোমাকে এক্সপানশনের জন্য
তোমার কারবারকে যদি তুমি এক্সপান্ড করতে চাও তাহলে তোমার বিক্রিটাও বাড়াতে হবে। তাহলে দুটো কথা কেমন ক্ল্যাশ করে গেল? আমি বললাম যে প্রত্যেক প্রতিষ্ঠান নগদ পছন্দ করে, ধারে বিক্রি পছন্দ করে না, কেউ করে না। কারণ ধারে বিক্রি মানে টাকাটা ব্লকেজ হয়ে রইলো, আটকে রইলো, টাকাটা আজকেই রিয়েলাইজ হলো না ইনটু ক্যাশ। আবার আমি বলছি যে ধারে মাল শুধু শুধু যদি বিক্রি করি, অর্থাৎ আমি যে এই অবস্থান নেই যে আমি ধারে মাল বিক্রি করব না, সবটাই নগদে বিক্রি করব, আমার বিক্রি অনেক পড়ে যাবে, আমার তো বিক্রিটাও বাড়াতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে ধারে মাল বিক্রি করতেই হবে, নগদেও বিক্রি করব, সবটাই যে 100% ধারে বিক্রি করব তা না, কিন্তু 40 to 50% দ্রব্য আমাকে ধারেও বিক্রি করতে হবে। তাহলে এইখানেই হচ্ছে কি করলাম, এইটাই হচ্ছে ফ্যাক্টরিং। অর্থাৎ আমি এই যে 10 লাখ টাকা, এইটা আমি ওয়াই কোম্পানি লিমিটেড কে দিয়ে দিলাম, বেচে দিলাম ওয়াই কোম্পানি লিমিটেড কে, সে হচ্ছে ফ্যাক্টর, তাকে বলছি ফ্যাক্টর। এবং তুমি বলবে যে স্যার আপনি কি করে বেচলেন? আমি ইনভয়েস গুলো দিয়ে দিলাম, আমার বিক্রির চালান গুলো আছে না, আমার বিক্রির চালানগুলো আছে না, এই চালানগুলো আমি কি করলাম, এই ফ্যাক্টরকে দিয়ে দিলাম, বিক্রি করে দিলাম। সে আমাকে কি করলো, টাকা দিয়ে দিল। কত পার্সেন্ট দেবে সেটা পরে আসছি, সেটা আমি বলছি পরে বলবো যে সে আমাকে কত পার্সেন্ট দেবে। কিন্তু সে আমাকে কি করলো, ইনভয়েস গুলো নিয়ে নিল, আমার ধারে বিক্রির চালানগুলো নিয়ে আমাকে নগদ টাকা আজকের ডেটে দিয়ে দিল। সেটা আমার পক্ষে খুব ভালো হলো। আমি নগদ টাকাটা পেয়ে গিয়ে আমি নগদ টাকাটা আবার আমার উৎপাদনের কাজে ব্যবহার করতে পারবো। এবার যেদিন ম্যাচুরিটি হবে, যদি এটা 3 মাসের ধারে বিক্রি হয় কি 5 মাসের বিক্রি হয়, ধারে যখন যত দিনের হবে, সেই দিনটা যখন অতিক্রম করে যাবে, তাহলে ইনভয়েস গুলো কার হাতে আছে, আমার হাতে না ফ্যাক্টরের হাতে? ফ্যাক্টরের হাতে। সে তো আমাকে টাকা দিয়ে দিয়েছে তার এগেনস্টে। তাহলে ফ্যাক্টরের কাজ হচ্ছে এইবার ডেটরস এর থেকে ওই টাকাটা আদায় করা। আমি বোঝাতে পারলাম না? পারলাম না? আমি আজকের দিনে আমার ধারে বিক্রির ইনভয়েস গুলো আমার ফ্যাক্টর, সে একটা কোম্পানি, তার নাম ওয়াই কোম্পানি লিমিটেড, তাকে বেচে দিলাম, দিলে আমাকে সে টাকা দিয়ে দিল আজকের ডেটে। এবার ফ্যাক্টর তো আজকেই টাকাটা রিয়েলাইজ করতে পারবে না, যদি 3 মাসের এটা বিক্রি হয় ধারে বিক্রি, 3 মাস পরে পারবে। যদি কিছু 5 মাস পরে বিক্রি হয়, মানে 5 মাস 5 মাস 5 মাসের ক্রেডিট টার্মে যদি সেল হয়, তাহলে আজকে থেকে 5 মাস পরে সে ডেটরের কাছ থেকে টাকাটা আদায় করতে পারবে। তাহলে সেই সুনির্দিষ্ট দিন পরে ইনভয়েস গুলো সেদিন কার হাতে আছে, ফ্যাক্টরের হাতে। ফ্যাক্টর সেই সুনির্দিষ্ট দিন বাদে কিন্তু সেই ডেটরের কাছ থেকে টাকাটা আদায় করবে। পরিষ্কার বুঝে নাও। In this case, the institution to whom the trade debtors are sold is called factors. আমি আমার trade debtorsটা আমি বেচে দিয়েছি কার কাছে, যে ইনস্টিটিউশনের কাছে। In this case, the institution to whom the trade debtors are sold, আমি আমার trade debtors গুলো বেচেছি কার হাতে, কোন কোম্পানিকে বেচেছি, ওয়াই কোম্পানিকে। তাহলে ওয়াই কোম্পানি হচ্ছে ফ্যাক্টর, ওয়াই কোম্পানি হচ্ছে ফ্যাক্টর। এবং যে বেচেছে তাকে বলে ক্লায়েন্ট, অর্থাৎ এক্স কোম্পানি বেচেছে, এক্স কোম্পানি হচ্ছে ক্লায়েন্ট, এক্স কোম্পানি হচ্ছে ক্লায়েন্ট, আর ওয়াই কোম্পানি হচ্ছে ফ্যাক্টর। এইবার বলো কি বলছি, the factoring arrangement, the factoring arrangement in which the risk of bad debt attached to the receivable। এইবার ভালো করে বোঝো যে 3 মাসের ক্রেডিট সেল এটা ছিল, 3 মাস বাদে ওয়াই কোম্পানি কি করলো, টাকাটা আদায় করতে গেল, কিন্তু সেটা ব্যাড ডেট হয়ে গেল। যখন গিয়ে দেখলো লোকটা মারা গেছে বা লোকটা দেউলিয়া হয়ে গেছে আদালতের নির্দেশে, তাহলে একটা টাকাও সে আদায়, বা লোকটা পাগল হয়ে গেছে, মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে গেছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে, অর্থাৎ তার কাছ থেকে একটা টাকাও আদায় করতে পারলো না, পুরোটাই ব্যাড ডেট হয়ে গেল। তখন কি হলো, তখন কথাটা পরিষ্কার বুঝে নাও, যদি এই রিস্কটা, এই ব্যাড ডেটের রিস্কটা attached to the receivable is to be borne by the client, যদি ক্লায়েন্টকে বহন করতে হয়,
অর্থাৎ ওয়াই কোম্পানি যদি পরিষ্কার, এটা টার্মস এন্ড কন্ডিশনের উপর আছে, এটা তখন ভার্বাল কথায় হবে না। এটা কিন্তু 3 মাস বাদে যখন ওয়াই কোম্পানি লিমিটেড টাকাটা আদায় করতে গেল, পেল না, সে লোকটা মারা গেছে বলে, তখন এসে এক্স কোম্পানিকে বললে চলবে না। এটা প্রথমেই তাদের এগ্রিমেন্টে বলা আছে যে ভাই আমি তোমাকে আজকে অ্যাডভান্স টাকা দিয়ে দিলাম, আমি কিন্তু মেয়াদ শেষ হলেই টাকাটা ডেটরসের থেকে পাবো, কিন্তু যদি সেদিন টাকাটা না পাই, ব্যাড ডেট হয়, তুমি আমার ক্লায়েন্ট, তোমাকে এই দায়ভার বহন করতে হবে। এটা যদি পরিষ্কার লেখা থাকে এবং দুজনের সই থাকে, তাহলে সেটা ক্লায়েন্টকে যদি বহন করতে হয়, তাকে আমরা বলি রিকোর্স ফ্যাক্টরিং। দু রকম হয়, রিকোর্স ফ্যাক্টরিং আর নন রিকোর্স ফ্যাক্টরিং। তাহলে পরিষ্কার বলছি, যদি ব্যাড ডেট হয়ে যায়, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে যখন ফ্যাক্টর কোম্পানি যখন গেল টাকাটা আদায় করতে এবং টাকাটা সে পেল না, টাকাটা ব্যাড ডেট হয়ে গেল, তখন সেই ব্যয়ভার যদি ক্লায়েন্ট কোম্পানিকে বহন করতে হয়, তাহলে তাকে আমরা বলবো রিকোর্স ফ্যাক্টরিং। আর যদি এই রিস্ক অফ ব্যাড ডেট অ্যাটাচড, এটা যদি বহন বাই দা ফ্যাক্টর বহন করে, তখন আমরা তাকে বলবো রিকোর্স নন রিকোর্স ফ্যাক্টরিং। তাহলে ফ্যাক্টরিং আর অফ টু টাইপ, রিকোর্স ফ্যাক্টরিং এন্ড নন রিকোর্স ফ্যাক্টরিং। তাহলে কি বললাম আমি, যে ফ্যাক্টর ক্লায়েন্টকে দেনেন দেওয়ার পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু সে তো মেয়াদ অন্তে টাকাটা পাবে। এবার মেয়াদ অন্তে টাকাটা ব্যাড ডেট হয়ে গেল, তাহলে সেই ব্যাড ডেটের ঝুঁকি যদি ক্লায়েন্ট কোম্পানিকে বহন করতে হয়, তাহলে আমরা তাকে বলবো রিকোর্স ফ্যাক্টরিং। আর যদি সেই ব্যাড ডেটের দায় ফ্যাক্টর কোম্পানিকে বহন করতে হয়, তখন আমি তাকে বলবো নন রিকোর্স ফ্যাক্টরিং। আচ্ছা, এর ফিচার্স কি? ফ্যাক্টরিং ইজ এ প্রসেস অফ কনভার্টিং দ্য ট্রেড ডেটর্স ইনটু ক্যাশ ইমিডিয়েটলি উইথ দ্য ক্রেডিট সেলস। একটু বোঝালাম, এতক্ষণ তো তাই বোঝালাম যে ক্রেডিট সেলস এর জন্য আমার যে ট্রেড ডেটর্স তৈরি হয়েছে, এই ডেটর্সটাকে ইমিডিয়েটলি আমাকে ক্যাশে রূপান্তরিত, ট্রান্সফর্ম করে দেবে কে? ফ্যাক্টর। আন্ডার দিস প্রসেস এ ফার্ম সেলস ইটস ট্রেড ডেটর্স টু এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমি আমার প্রতিষ্ঠানের ট্রেড ডেটর্সটা আমি বিক্রি করে দিয়েছি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে, যারা হচ্ছে ফ্যাক্টর, যাদেরকে বলছি ফ্যাক্টর। ঠিক আছে? থ্রু ইনভয়েসেস, চালানগুলো দিয়ে দিয়েছে। The financial institution to whom the trade by a firm is called factor. বুঝিয়েছি। Generally the factor is specialist in management of credit. সাধারণভাবে তারা এই ক্রেডিট ম্যানেজমেন্টে খুব দক্ষ হয়, ফ্যাক্টর যারা হয়। নেক্সট, জেনারেলি দ্য ফ্যাক্টর বিয়ার্স দ্য রিস্ক অফ কালেক্টিং দ্য ডেটস। এই ডেটস কালেকশনের রিস্কটা ওরা নেয়। দ্য ফ্যাক্টর পেস 70% to 80%। দেখো, 70% থেকে 80% টাকা ওরা দিয়ে দেবে। 70% to 80% টাকা, অর্থাৎ আমি যদি 1 লাখ টাকা থাকে, আমাকে 70,000 থেকে 80,000 টাকা দেনেন দেয়াল দিয়ে দেবে। এবং চার্জ ইন্টারেস্ট ফর সাচ অ্যাডভান্স। এই যে আমাকে 3 মাস আগে, ধরো আমার কি বললাম, আমার ক্রেডিট সেলস হচ্ছে 1 লাখ টাকা, এটা নিয়ে কত? 3 মাস। ক্রেডিট পিরিয়ডটা কত? 3 মাস। তাহলে আমাকে 3 মাস আগে তো কি বলেছি, 70% to 80% দিয়ে দেবে ভাঙানোর সাথে সাথে। তার মানে 70,000 থেকে 80,000 টাকা আমাকে দিয়ে দিল তো বিফোর 3 মান্থস, 3 মাস আগে দিয়ে দিয়েছে, কারণ এই 3 মাসটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড, এই 3 মাস আগে দিয়ে দিয়েছে। তার জন্য তারা কি করবে, আমার উপর একটা ইন্টারেস্ট চার্জ করবে, 2%, 3%, 5% একটা ইন্টারেস্ট নেবে। হ্যাঁ, এই ইন্টারেস্টটা কি হবে? এটা মে বি ইকুয়াল টু অর মার্জিনালি হায়ার দ্যান দা লেন্ডিং রেট অফ দা কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকের যে সুদের হার তার সমান হবে, মে বি ইকুয়াল অর মার্জিনালি হায়ার, সামান্য বেশি হবে। যদি ব্যাংকের এখন লেন্ডিং রেট হয় যদি মনে করো 5%, তাহলে এটা 5% হবে, কিংবা তার থেকে সামান্য বেশি হবে, 5.5% হবে, কিংবা ম্যাক্সিমাম 6% হবে। তাহলে ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংকের যে
ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট তার সঙ্গে ইকুয়াল হবে অথবা সামান্য বেশি হবে। আর কি বলেছে, এটা বাদ দিয়েও ইন অ্যাডিশন টু চার্জিং ইন্টারেস্ট, ইন্টারেস্ট তো নেবেই, তার সঙ্গে আর কি নেবে, 1 to 2% অফ দ্য ফেস ভ্যালু অফ দ্য ডেট, এইটা কমিশন হিসেবে নেবে। তাহলে ওরা দুটো জিনিস নেবে, একটা ইন্টারেস্ট নিল, আরেকটা নেবে কমিশন। এই কমিশনটা কত, একটা ইন্টারেস্ট নেবে বুঝালাম, আর একটা কমিশন নেবে। সেই কমিশনটা নেবে 1 কি 2% অফ দ্য ফেস ভ্যালু অফ দ্য ডেট। ডেটের যেটা ফেস ভ্যালু এখানে 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকার 1% কিংবা 2% আমার থেকে আবার একটা কমিশন নেবে। এবার কতগুলো এক্সাম্পল দিই, এই ফ্যাক্টরের কতগুলো এক্সাম্পল দিই। এসবিআই ফ্যাক্টরস অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস লিমিটেড, ফোরমোস্ট ফ্যাক্টরস লিমিটেড, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটসেট্রা। আর কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটসেট্রা আর সাম অফ দ্য অর্গানাইজেশন এনগেজড ইন দ্য প্রোভাইডিং দিস সার্ভিস। তাহলে কারা কারা উদাহরণ দিলাম, যে এসবিআই ফ্যাক্টরস অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস লিমিটেড, ফোরমোস্ট ফ্যাক্টরস লিমিটেড, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এর মেরিটস কি, চিপ সোর্স অফ ফাইন্যান্স, খুব সস্তা এটার ইন্টারেস্ট রেট আমি পেয়ে গেলাম, সোর্স, নো চার্জ অন অ্যাসেট, অ্যাসেটের উপর কোনো আমার চার্জ হলো না, ফ্লেক্সিবল সোর্স, খুব একটা ফ্লেক্সিবল এই সোর্সটা, মোর কনসেন্ট্রেশন অন আদার ফাংশনাল এরিয়া অফ বিজনেস, আমার যখন মাথার থেকে এইটা চলে গেল যে আমার টাকাটা কালেক্ট করতে হবে, আমি আমার অন্য অনেক ফাংশনাল কাজ আছে বিজনেসে, সেখানে মনোনিবেশ করতে পারবো। এনশিওরস রেগুলার ক্যাশ ফ্লো ইন দা বিজনেস, এই ক্যাশ ফ্লোটা খুব ইম্পর্টেন্ট যে আমার বিজনেসের ক্ষেত্রে। এবার দেখো এখান থেকে বলে দিই, এখান থেকে নম্বর কত আছে বরাদ্দ, এখানে আছে 10 নম্বর, তার মধ্যে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে, একটা 3 নম্বরের প্রশ্ন আসবে, একটা 5 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে মডেল কোশ্চেন কিছু বলে দিই, যেমন আমি তোমাকে বলে দিচ্ছি যে এখানে কি কি বলছি। 2 নম্বরের জন্য হোয়াট ইজ বিজনেস ফাইন্যান্স, হোয়াট ইজ ওন্ড ক্যাপিটাল, হোয়াট ইজ ডেট ক্যাপিটাল, হোয়াট ইজ ফিক্সড ক্যাপিটাল, হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, হোয়াট ইজ ইকুইটি শেয়ার, হোয়াট ইজ প্রেফারেন্স শেয়ার, হোয়াট ইজ ডিবেঞ্চার, হোয়াট ইজ পাবলিক ডিপোজিট, হোয়াট ইজ ট্রেড ক্রেডিট, হোয়াট ইজ আইসিডি, ইন্টার কর্পোরেট ডিপোজিট, হোয়াট ইজ ফ্যাক্টরিং। এবার 3 নম্বরের প্রশ্নের জন্য কি বলেছি, রাইট 3 ডিফারেন্সেস বিটুইন ওল্ড ক্যাপিটাল এন্ড ডেট ক্যাপিটাল, রাইট 3 ডিফারেন্সেস বিটুইন ফিক্সড ক্যাপিটাল এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল, write 3 differences between long term capital and short term capital, what is retained earnings, what is bond, what is recourse factoring and non recourse factoring। আর 5 নম্বরের জন্য কি বলেছি, write the nature of business finance, write the nature of business finance। 5 নম্বরের প্রশ্ন একটু বড় করে লিখতে হবে বাবা, স্বাভাবিক কথা, 5 নম্বর আছে, কম না। write the importance of business finance, write the advantages of preference shares। ঠিক আছে, এই ধরো এই প্রশ্নটা এলো, write the advantages of preference share। আগে প্রেফারেন্স শেয়ার একটা ডেফিনেশন দিয়ে দাও, আগে প্রেফারেন্স শেয়ার একটা সংজ্ঞা দিয়ে দাও, দুম করে তার কিন্তু অ্যাডভান্টেজে চলে যেও না, আগে জিনিসটা ডেফিনেশন দাও একটু ছোট করে 2 লাইনে কি বলতে চায়। নেক্সট কি, write the disadvantages of preference share, write the advantages of equity share, write the disadvantages of equity share, distinguish between equity share and preference share, write the advantages of retained earnings, write the features of debentures, distinguish between shares and debentures। তাহলে আমাদের ক্লাসটা এখানেই শেষ হলো, নমস্কার।